ক্যান্সার অফ আফ্রিকায় রূপান্তরিত করার একটা প্রক্রিয়া নিয়ে গিয়েছিল। এখন আমরা যদি সতর্ক না হই, তাহলে এই ধরনের কাণ্ড ইসরায়েলিদের কাছ থেকে যেই নমুনা পাওয়া গেছে, আমাদের প্রতিবেশীরা কিন্তু সেই কাজটি করে ফেলবে। যে অবস্থাটা আমরা দেখছি, এই দুইজনকে প্রথমত গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার একটা চেষ্টা হয়েছে। ট্রাক, ভয়ঙ্কর দানব, সেই ট্রাকের নিচে আল্লাহর রহমতে কোনোভাবে বেঁচে গেছেন, টানছেন। এখন উইথ ডিউ রেসপেক্ট, আমাদের সমন্বয়ক যারা, তারা ইতিহাসের পাঠ কতটুকু নিয়েছেন সলিমুল্লাহ খানের কাছ থেকে কল্পনা করে বেশি সময় ক্ষেপণ করা যাবে না তো। কারণ যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক করে বসে ভারত, কিংবা একবার যদি ঢুকে পড়ে, তারা কিন্তু বারবার বলছে যে ৭১-এ আমরা যে ভুলটা করেছি দ্বিতীয়বার আমরা সেটা করবো না। ঔৎসুক্য বশত আপনার উগান্ডার এনটিবিতে গিয়েছিলাম। এয়ারপোর্টটা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। ইসরায়েল একটা ডেয়ারিং রেইড করে ইদি আমিনের সময় সেখানে আপনার প্যালেস্টাইনিয়ানরা ইসরায়েলি নাগরিক যাদের জিম্মি করেছিল তাদের একেবারে ফিল্মি কায়দায় আপনার রেস্কিউ করেছিল, এবং এমন রিপল তৈরি হয়েছিল তার ফলে আপনার পার্শ্ববর্তী দেশ তানজানিয়া থেকে জুলিয়াস নায়ারের সেনাবাহিনী প্রবেশ করে ইউগান্ডায়, এবং যেটা পার্ল অফ ইস্ট আফ্রিকা বলে পরিচিত ছিল, সেই ইউগান্ডার ইদি আমিন দাদার রেজিম ফল করে। ইদি আমিন যেহেতু মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, সেই জন্য প্রায় ৩৬০ জনের যে পরিবার, সন্তান সন্ততি, নাতি পুতি, এই পুরো এন্টোরাজ নিয়ে ইদি আমিন রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সৌদি আরবে, এবং আমৃত্যু সেখানেই তিনি অবস্থান করেছিলেন। এই ভদ্রলোক যখন ইয়াং সোলজার, তখন তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তিনি লাইট ওয়েট বক্সার ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়ে বার্মা ফ্রন্টে যুদ্ধ করবার জন্য। এই লোক, তিনি নিজেকে নিজে গার্ডিয়ান অফ দ্য প্যালেস্টাইনিয়ানস এই স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে প্রাপ্ত আদেশ তার কাছে এসেছিল, সেই কারণে খামোকা গায়ে পড়ে ঝামেলাটার মধ্যে গিয়েছিলেন। তার ফলে তার রেজিম ফল করেছে, তার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পার্শ্ববর্তী দেশ ইনভেড করেছে, এবং পার্ল অফ আফ্রিকাকে ক্যান্সার অফ আফ্রিকায় রূপান্তরিত করার একটা প্রক্রিয়া নিয়ে গিয়েছিল। এখন আমরা যদি সতর্ক না হই, তাহলে এই ধরনের কাণ্ড ইসরায়েলিদের কাছ থেকে যেই নমুনা পাওয়া গেছে, আমাদের প্রতিবেশীরা কিন্তু সেই কাজটি করে ফেলবে। সার্জিস এবং হাসনাত দুজনেই কিন্তু সরকারের বাইরে সমন্বয়কদের মধ্যে যে ৬ জন সবচাইতে প্রমিনেন্স পেয়েছেন তাদের অন্যতম, এবং প্রফেসর ইউনূসের ভাষায় তার এমপ্লয়ার, কোট আনকোট। মানে ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছে, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তিনি ফ্রান্স থেকে ছোট্ট মাইনর অপারেশন শেষে এসে তাদেরই মিট করেছেন, এবং তাদের পরামর্শে, নিজের ইচ্ছায়, এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় এই কোট আনকোট এনজিও সরকার বা চট্টগ্রাম সমিতি সমৃদ্ধ সরকার গঠন করা হয়েছে। এই যে ২ জন মুখপাত্র, তারা পাবলিক স্পিকার আপনি বলতে পারেন। বাকি ২ জন যারা সরকারে আছেন মন্ত্রীর মর্যাদায়, তাদের তো নানান রকমের গেটটপ আছে, প্রটোকল আছে, ফলে সব কথা তারা বলতে পারেন না। যে ৩ জন পরবর্তীতে উনি আবার বেয়াদবি না নিলে খামোকা মন্ত্রী বলে না, আপনার দপ্তরবিহীন কিংবা সকল দপ্তরের দায়িত্বে নিয়োজিত একজন মন্ত্রী, মর্যাদায় অধিষ্ঠিত উপদেষ্টা। আমি সেই জন্যই তার ব্যাপারটা ওইভাবে নিচ্ছিলাম না। তো যাই হোক, এখানে যে অবস্থাটা আমরা দেখছি, এই ২ জনকে প্রথমত গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার একটা চেষ্টা হয়েছে। ট্রাক, ভয়ঙ্কর দানব, সেই ট্রাকের নিচে আল্লাহর রহমতে কোনোভাবে বেঁচে গেছেন। যদি আপনার পিষ্ট হতেন, তাহলে পরিস্থিতিটা অনুমান করেন কি দাঁড়াতো। তারপর আবার অভিযোগ যে ঢাকায় আবারও আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন
আপনি যতই রকমের চেষ্টা করেন না কেন, ইরানের কথা খেয়াল করেন, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা হাই প্রোফাইল লোকজন, প্রায় শখানেকের মতো নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার মধ্যে মারতে মারতে 40 জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ইসরায়েলিরা। সিলেক্টিভ কালিং বলে। এই সিলেক্টিভ কালিং স্ট্র্যাটেজি যদি RAW গ্রহণ করে, তাদের জাল কিন্তু খুব গভীর পর্যন্ত প্রথিত বাংলাদেশে। আপনি ঠেকাবেন কি করে? যদি সে ছো মেরে নিয়ে চলে যায়, অথবা উপর থেকে আপনার 36 সেনার মতো নেমে পড়ে এবং তারপর চলে যায়, আটকাবেন কি করে? আপনার এই রামগড়, যে যার উদাহরণ দিলেন, ফেনী নদীর ওপর যে সেতু শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছেন, ইটস এ কাইন্ড অফ, আমি বলবো খাল কেটে কুমির আনার মতো একটা গেটওয়ে, সবচেয়ে ভালনারেবল এলাকায়। এখন মানে জাস্টিফিকেশনের জন্য কোনো আর্গুমেন্ট তো বাদ রাখছেন না আপনার জয়শঙ্কর মহোদয়, খোলামেলাই একাডেমিক ঢঙে ইন্টারভিউ দিচ্ছেন, মানে জাস্টিফাই করার জন্য যা যা বলা দরকার সে ঐতিহাসিক প্রেক্ষিত থেকে সেগুলো টানছেন। এখন উইথ ডিউ রেসপেক্ট, আমাদের সমন্বয়ক যারা, তারা ইতিহাসের পাঠ কতটুকু নিয়েছেন সলিমুল্লাহ খানের কাছ থেকে? সলিমুল্লাহ খান যদি ইন্ডাক্টেড হতেন ক্যাবিনেটে, আমি বলতাম যে একজন রেফারেন্স পয়েন্ট আছে, হু ক্যান বি রিলাইড আপন। সেরকম কোনো ব্যক্তিত্ব আমি তো উইথ ডিউ রেসপেক্ট এই মন্ত্রী সভা উপদেষ্টা যারা আছেন মন্ত্রী মর্যাদায়, তাদের মধ্যে কাউকে দেখছি না। এখন আপনার যদি ইতিহাসটা জানা না থাকে, তাহলে তো আপনি যে সুচিন্তিত একটা সিদ্ধান্ত নেবেন, স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, সেটি কতটা সময় উপযোগী হবে, কতটা প্রুডেন্ট হবে, সেটা তো পিঞ্চ অফ সল্ট কিন্তু বিবেচনা করতে হবে। বাগাড়ম্বর করা খুব সহজ, রে রে বলে তেরে গেলেন আপনি বাঁশ লাঠি নিয়ে, সেটা দিয়ে তো আপনার সেই শেখ মুজিবুর রহমান যে আহ্বান জানিয়েছে যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবিলা করতে গিয়ে কতগুলো লোক মারা গেছে, তার ভাষায় 30 লক্ষ লোক। আর বিহারীদের কথা তো বাদই দিলাম, লাখ চারেক বিহারি যে মেরে ফেলেছিলেন, ওটার দায় নেবে কে? আপনি যদি মানবতার প্রশ্নই তোলেন, মনুষ্য সন্তানের আদম সন্তানের কথাই বলেন, বাঙালি বিহারি মিলে কি পরিমাণ লোক মারা গেছে, পাকিস্তানি ভারতীয় মিলে কি পরিমাণ লোক মারা গেছে। ভারতীয়রা দাবি করেন তাদের 17,000 সোলজার প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য, তাদেরও তো হিসাবে নিতে হবে। মনুষ্য সন্তান তো সবাই, পাকিস্তানি সোলজার যারা মারা গেছেন এই বেলিজারেন্ট পক্ষ হিসেবে, তাদেরও তো হিসাবে নিতে হবে। অর্থাৎ কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করেছে, সবার হিসাব নিয়েই তো আপনাকে পুরো সাগাটা বর্ণনা করতে হবে। সেদিকে তো আমরা যাচ্ছি না, যে যার মতো করে নানান রঙের চশমা হেঁটে যে যার মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। সেই জন্যই আমি মনে করি এটা বড় ক্যানভাসের খেলা, বুঝে শুনে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং সুইফটলি নিতে হবে। মানে জল্পনা কল্পনা করে বেশি সময় ক্ষেপণ করা যাবে না তো, কারণ যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক করে বসে ভারত, কিংবা একবার যদি ঢুকে পড়ে, তারা কিন্তু বারবার বলছে যে 71-এ আমরা যে ভুলটা করেছি দ্বিতীয়বার আমরা সেটা করবো না। এবং আপনি খেয়াল করে দেখেন, 71-এ পাকিস্তান এবং ইয়াহিয়া রেজিম ব্যাংক করেছিল অন আমেরিকা, অন চায়না, তারা লিপ সার্ভিসই দিয়ে গেছে শেষ অব্দি, কিন্তু চীনা লাল ফৌজ আপনার এই ম্যাকমোহন লাইন অতিক্রম করে এদিকে আসেনি। আর সপ্তম নৌবহর আসলে সত্যিকার অর্থে বলতে বঙ্গোপসাগরের ধারে কাছেও আসেনি। তখন ব্যাপারটা কি দাঁড়ালো? ফল অফ ইস্ট পাকিস্তান ওয়াজ ইনএভিটেবল। এখন আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? আমরা জনযুদ্ধ করার মতো, গ্যারিলা লং টার্ম ওয়ারফেয়ার করার মতো প্রস্তুতিতেও নিয়ে রাখিনি। সাদ্দাম হোসেনের বাহিনী মার্কিনীরা ডিসব্যান্ড করে যে ভুলটা করেছিল, সেই কাজ তো ইন্ডিয়ানরা করবে না। শুধু কথায় তো চিড়ে ভিজবে না, আপনার লজিস্টিক্স প্রিপারেশন লাগবে না? আপনি একটা প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনী, যারা সবচাইতে বড় বাহিনীগুলোর অন্যতম পৃথিবীতে, স্ট্যান্ডিং আর্মি, যেটার কথা আমাদের শ্রদ্ধেয় মহসিন রশিদ ভাই বলছিলেন, সেটা তো বিবেচনায় নিতে হবে। শেখ মুজিবুর রহমানের স্টাইলে যুদ্ধ করার এই ঘোষণা দিয়ে নিজে আত্মসমর্পণ করে দিয়ে দেন মাগরেবে পাকিস্তানে চলে গেলে তো হবে না।
আপনি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, তখন আপনি বলেন ভাই আমি প্যারিস থেকে এসেছিলাম, আমি আবার প্যারিসে ফিরে যাব। আমি সেখানে আপনার ভার্সাইতে চমৎকার অ্যাপার্টমেন্ট রেডি করা আছে, বাকিদের কি হবে? জি, অসংখ্য